আখাউড়া অভিমুখে বিএনপির লং মার্চ, ভারতের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি, সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় নয়। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দিল্লি ফেরত দেবে টবি ক্যাডম্যানের আশাবাদ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, বলেছেন তথ্য উপদেষ্টা। তরুণ প্রজন্মকে উপেক্ষা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। 7 দিনের মধ্যে সম্পদের হিসাব দেবেন দুদক চেয়ারম্যান, কাজ করবেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে, বড় দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার ঘোষণা। দেশের শিক্ষা ব্যবস্থা কঠিন সংকটে, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আধিপত্যবাদের বিরুদ্ধে লং মার্চ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকা থেকে শুরু হওয়া লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে শেষ হয়েছে। ছাত্র ও যুব নেতারা বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পাশের কোনো দেশ সে গণতন্ত্র থাকুক, সেটা চায় না ভারত। রিপোর্ট করছেন সিকান্দার রহমান, ছবি তুলেছেন এম সেলিম। রাজধানী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভারত সীমান্ত অভিমুখে লং মার্চ। বিএনপির 3 সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যার আয়োজক। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যখন এই কর্মসূচি শুরু হয়, তখন পুরো এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লির কাছে দেবে না বাংলাদেশের জনগণ। নিজেরা গণতান্ত্রিক দেশ দাবি করলেও ভারত তার আশপাশের দেশে গণতন্ত্র চায় না বলেও মন্তব্য করেন তিনি। ভারত গণতান্ত্রিক দেশ, তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে যাবার পথে কিশোরগঞ্জের ভৈরবে পথসভা হয়। পুরো পথেই নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি। সামান্যতম ষড়যন্ত্র পরিলক্ষিত হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের স্পষ্ট ভাষায় বলে যেতে চায় যে দুর্বার আন্দোলন হবে, সেই আন্দোলনকে মোকাবেলার ক্ষমতা এই বাংলাদেশে কোনো সময় কোনো শক্তি তৈরি হবে না ইনশাআল্লাহ। দেশের স্বার্থ ঐক্যবদ্ধ, জনগণের স্বার্থ ঐক্যবদ্ধ, বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আমাদের কাছে অমূল্য সম্পদ। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবো। শেষ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর মাঠে সমাবেশে সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যার মতো অমীমাংসিত ইস্যুর দ্রুত সমাধান চান ছাত্র যুব নেতারা। আজকের পর থেকে ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক আলোচনা হবে না। এখন থেকে তাদের সাথে আলোচনা করতে হলে বহুপাক্ষিক আলোচনা করতে হবে। বাংলাদেশ থেকে কোন দীক্ষিত বিতাড়িত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, আর শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে বিভিন্ন রকমের উস্কানিমূলক আচরণ করছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বারবার ষড়যন্ত্র করেছে। প্রিয় বন্ধুরা, ভারত সীমান্তে একাধিকবার হাজার হাজার বাংলাদেশি জনগণকে, নিরীহ জনগণকে গুলি করে হত্যা করেছে। আমরা অবিলম্বে ভারতের কাছে এই সীমান্ত হত্যার বন্ধ চাই।
বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখতে দেশপ্রেমিক জনতার কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান ছাত্র ও যুব নেতারা। বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নয়, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নেও কোনো আপোষ নয়, এমনটাই বলছেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা। তারা বলছেন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ চায় বিএনপি, তবে সে আচরণ হতে হবে সমতার ভিত্তিতে। কোনোভাবেই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে বারবার বলছেন ছাত্র এবং যুব নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, আখাউড়া স্থলবন্দর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতাকর্মীদের কাজ করার তাগিদ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, সাইবার জগতেও যুদ্ধ করতে হবে। যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। আমরা জোর করে কিছু করা যাবে না, আইনের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা সেগুলো আমরা সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য আমরা কাজ করেছি, ইতিমধ্যে আমরা সাবমিটও করেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য কমিশন করা হয়েছে, কমিশনের কাছে আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একটা 31 দফা দিয়েছিলাম ফর চেঞ্জ, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন। কারণ আমরা দেখেছি যে এই রাষ্ট্র কাঠামোতে আপনার ওই কর্তৃত্ববাদী হওয়ার সম্ভাবনা খুব বেশি, ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতা থেকে ভাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমির বোর্ড অডিটোরিয়ামে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জন্য ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় অ্যাড্রেস করা প্রয়োজন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায়, এই কথাটি বলা হয়েছে। ভারত ফেরত না পাঠালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা সহযোগিতা করবে বলেও মনে করেন তিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গেলমান শফির রিপোর্টে বিস্তারিত। লন্ডন ভিত্তিক গর্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়। বুধবার প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে প্রথমবারের মতো বৈঠক করেন ক্যাডম্যান। পরে সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে আইসিসির সহযোগিতা নেওয়া যেতে পারে। ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। সেজন্যই আমার প্রত্যাশা, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত সহযোগিতা করবে, আর তারা ফেরত না দিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে। বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করতেই ব্রিটিশ এই আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে, আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। তিনি এটাও বলেছেন যে যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে, আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে, সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে, প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রপোজ করব, এটা তিনি বলেছেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারের মান নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে সেজন্য আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে বলে জানান টবি ক্যাডম্যান। গেলমান শফি, বাংলাভিশন, ঢাকা।
দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। সেই দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার তাদের অধীনেই হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকেই বেশি প্রাধান্য দিচ্ছে। সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসে। এ সময় চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তরুণ প্রজন্মকে উপেক্ষা করে এবার কেউ আর ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা কলেজে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা বলেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দাবি জানান ফ্যাসিবাদের দোসরদের বিচারেরও। তাইমুর রশিদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদানের স্বীকৃতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় শহীদ ও আহতদের। ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামের স্মৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। উপর থেকে আমরা দেখেছি র্যাবের যে গুলি চলছে, আতঙ্কিক গুলি চলছে র্যাবের হেলিকপ্টার থেকে। যখন আমরা আন্দোলন বেগবান করার জন্য ক্লাস পরীক্ষা বর্জন করি, তখন শিক্ষকরা, আমার ডিপার্টমেন্টের স্যাররাই বলেছিল যে বাবা সবকিছুকে বলে দিতে হয়, তোমরা ক্লাসে আসা লাগবে না। বক্তারা বলেন, ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক হতে হবে প্রতিবেশী দেশ ভারতের সাথে। দাদা বাবুদের এজেন্ডা যেও বাস্তবায়ন করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে, ভারতের সাথেও সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণ প্রজন্মকে উপেক্ষা করে এবার আর ক্ষমতায় যেতে পারবে না কেউ। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার পর নির্বাচনের দাবি জানানো হয় আলোচনা সভায়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। প্রথম দিনেই সাংবাদিকদের প্রশ্নবাণে দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তার বিরুদ্ধেই দুদকে অবৈধ সম্পদের অভিযোগ ছিল, সেসবের খোলাখুলি জবাবও দেন আব্দুল মোমেন। রাজনৈতিক পরিচয়েরও ব্যাখ্যা দেন অকপটে। জানিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে নবনিযুক্ত 2 কমিশনার সহ সম্পদের হিসাব প্রকাশ করবেন দুদক চেয়ারম্যান। রিপোর্ট ফররুখ বাবুর। 42 দিন পর শূন্যতা কাটিয়ে অবশেষে যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও কমিশনার আলী আকবর আজিজি। গত 30 অক্টোবর দুদকের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লাহ ও 2 কমিশনার জহিরুল হক ও আসিয়া খাতুন পদত্যাগ করে আত্মগোপনে চলে গেলে অভিভাবক শূন্য হয় দুদক। নিয়োগ পাবার পরের দিন বুধবার বিকেলে দুদকে আসেন নবনিযুক্ত চেয়ারম্যান ও 1 জন কমিশনার। কর্মকর্তাদের সাথে প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের জানান দুদকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। জনগণ ও রাষ্ট্রের চাহিদা পূরণের পাশাপাশি রাষ্ট্র লুটকারীদের ছাড় না দেওয়ার কথাও জানায় কমিশন। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি, যাতে শেষ পর্যন্ত এমন না হয় যে আমরা একটি অসমাপ্ত তদন্ত কিংবা বায়াসপূর্ণ তদন্ত কিংবা কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে আমরা কাজ না করি, সেটি আমরা লক্ষ্য রাখবো। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বিমানের এমডি থাকাকালীন তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগেরও ব্যাখ্যা দেন। সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে। 9 থেকে 22 পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়েছে। তদন্ত হয়ে 23 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি, সেই প্রত্যয় দুদকই করেছে এবং এটা কিন্তু 5ই আগস্টের পরে নয়, আর অনেক আগে। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি।
সেটাও যদি না হয়, আপনার যদি তারপরে কোনো সন্দেহ থাকে, অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে, যদি ভাইরাল হয়ে থাকে আপনারা কেন তদন্ত করছেন না? এদিকে নতুন কমিশনার মিয়া আলী আকবর আজিজি বলেন, তদন্তের ধীরগতি কমিয়ে নতুন উদ্যমে সমাজ থেকে দুর্নীতির গলা চেপে ধরা হবে। আমাদের হাতে যেগুলো আছে অনুসন্ধান এবং তদন্ত, এইগুলো যত দ্রুত বিচারালয়ে আমরা পাঠাতে পারবো তত দ্রুত মনে করেন যে ইনশাল্লাহ ন্যায় বিচারের ডিসপেনসেশনের গতি পাচ্ছে। গত সোমবার দুদক চেয়ারম্যান সহ 3 সদস্যের কমিশন নিয়োগে প্রজ্ঞাপন দেয় মন্ত্রী পরিষদ বিভাগ। তবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ বিদেশ থাকায় তিনি পরে যোগ দেবেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা এক কঠিন সংকটে। পার্বত্য অঞ্চলে সেই সংকট আরও কঠিন। সকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের জন্য এক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো সমাধানযোগ্য। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। রাঙামাটিতে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যোগ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদের পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারে, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এই কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অধ্যাপক ইউনুস বলেন, পার্বত্য এলাকার তরুণদের শুধু বাংলাদেশের নাগরিক না, বিশ্ব নাগরিক হতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সঠিক পদ্ধতি প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি। আপনাদের ওখানে আসতে পারলে আমার খুব আনন্দ হতো। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মতো অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। যাই হোক, আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে। আমার লোভ হয়, কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বোধহয় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে। এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। বাংলাদেশের সংস্কার এজেন্ডাকে সমর্থনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জোরালো প্রতিশ্রুতি দিয়েছে জাপান। নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে টোকিওর দৃঢ় সমর্থনের কথাও প্রধান উপদেষ্টাকে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিদায়ী সাক্ষাৎকারে জাপানের রাষ্ট্রদূত এই আশ্বাস দেন। দুদেশের সম্পর্কের প্রশংসা করে জাপানের আরও বিনিয়োগ প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জানান, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে গুরুত্বপূর্ণ সংস্কার করে যাচ্ছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর একটি জাপানি কোম্পানিও সরে না যাওয়ায় ইতিবাচক বার্তা দেয় বলেও মন্তব্য করেন তিনি। জাপানের একটি সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান জাপানের বিদায়ী রাষ্ট্রদূত। সেখানে জাপানি বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে আমন্ত্রণ জানাতে পারবে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে টোকিওর দৃঢ় সমর্থনের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন ও শ্রম বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থা সহ সার্বিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। এরপরও আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে বলেই আশা করছি। রাজধানীতে এক আলোচনায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে সুজন সম্পাদক ও সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন নিয়ে রোডম্যাপ দেয়া উচিত সরকারের। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে নাগরিক উৎসবের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী ও নাগরিক প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন ও শ্রম বিষয়ক উপদেষ্টা বলেন, পতিত সরকার ও প্রতিবেশী ভারত দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বলেন, আওয়ামী সরকার নির্বাচনী ব্যবস্থাপনাকে এমনভাবে নষ্ট করেছে যে তা নিয়ে পিএইচডি করতে পারবেন গবেষকরা। আশা করি আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন। তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছে। যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট।
আর নির্বাচন হওয়ার বা নির্বাচনের ক্ষমতায় আসার পরে যা হয়েছে প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে। আগে আমি বাইরে থেকে বলতাম, এখন আমি ভেতর থেকে দেখছি অল স্ট্রাকচার, সেটা আমলাতন্ত্র হোক, সেটা বিচার বিভাগ হোক, এটা দাঁড় করানো খুব ডিফিকাল্ট। তো আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা যাতে হাইজ্যাক না হয় এটা দেখবেন আগামীতে, এবং আপনারা ভোটার রাইট, আপনার রাইট, এই রাইটটা আপনাকে এস্টাবলিশ আপনাকেও করতে হবে এবং করতে হবে অন্যদেরকে। সবাইকে দেশ পরিচালনায় ভূমিকা রাখতেও অনুরোধ জানান উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুজন সম্পাদক জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন চলতি মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। নির্বাচন ও সংস্কার কেন্দ্র করে একটি রোডম্যাপ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বর মাসের শেষে আশা করি, 31 তারিখের মধ্যে আশা করি আমরা আমাদের প্রস্তাবগুলো উত্থাপন করব, সরকারের কাছে আমরা এগুলো পেশ করব। এখন এগুলোর ফসল আমাদের ঘরে উঠবে কি উঠবে না তা অনেকের উপর নির্ভর করে। রোডম্যাপ তো মানে একটা কর্মপরিকল্পনা। তো আমি আশা করি যে রাজনৈতিক দলের সাথে যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে আলাপ আলোচনা হবে, তাদের যে নেগোসিয়েশন হবে, তার ভিত্তিতে একটা রোডম্যাপ তৈরি হবে এবং এর ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ হয়তো নির্ধারিত হতে পারে। এর আগে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থী ও আলোচকরা নির্বাচনী কাঠামো ও রাজনৈতিক সংস্কার নিশ্চিতের পরামর্শ দেন। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বিকেলে রাজধানীর টিকাটুলি জামে মসজিদে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে প্রয়াত আজিজুল হকের পিতা, বাংলাভিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল হক সহ পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ছাড়াও বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বাংলাভিশনের সংবাদকর্মী, কর্মকর্তা কর্মচারী এবং এলাকাবাসী অংশ নেন। বাংলাভিশনের সদ্য প্রয়াত পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও কোরআন তেলাওয়াত করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আরিফুল হক তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। পরে মরহুম আজিজুল হকের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে পরিবার ও এলাকাবাসী সহ যারা অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে মঙ্গলবার বাংলাভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন হয়েছে। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। সোমবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্ণধাররা শোক জানিয়েছেন। মোহাম্মদ আজিজুল হক বাবা মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ নিয়ে খেলতে গিয়ে ভারত নিজেদের পায়ে কুড়াল মারছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারত ভিসা দেয়া বন্ধ করেছে, কিন্তু এখন তাদের দেশের ব্যবসা বাণিজ্যই স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, বিরাজনীতিকরণের আলামত টের পাচ্ছে জনগণ। তিনি প্রশ্ন তোলেন, কেন এখনও বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে হয়? তাহলে কেন আন্দোলন, কেন সংগ্রাম করা হলো এত বছর? তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অবদান স্বীকার করে না। তারা মনে করে মধ্য জুলাইয়ের পর থেকে সব তারাই করেছে, কিন্তু সন্তানসহ বিএনপির পরিবারের সকলেই এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। আর 16 বছরের সংগ্রামের ফলেই শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের চূড়ান্ত আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। আর ভারত আমাদের পানিতেও মারতে পারবে না, পেঁয়াজও মারতে পারবে না, ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, মান সম্মানের কথা বাদ দেন, অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখুক। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। মাত্র পশ্চিমবঙ্গে মিছিল নামছে, এরপরে কেরালায় নামবে, তারপরে ইয়েতে নামবে, ওই ব্যাঙ্গালোর নাকি কত জায়গা আছে। ডাক্তাররা রুগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। কলকাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে। আমার লক্ষ কোটি টাকা প্রতি বছরে সাশ্রয় হবে।
আর্মি এভিয়েশন গ্রুপকে আরও আধুনিক, পেশাদার, যুব উপযোগী ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এভিয়েশনের বেসিক কোর্স 13 এর ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সেনাপ্রধান বলেন, জাতীয় যে কোনো দুর্যোগে মানবতার সেবায় এবং ত্রাণ পরিবহন ও বিতরণে আর্মি এভিয়েশন গ্রুপ অনন্য ভূমিকা পালন করেছে। উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে আরও আধুনিক হেলিকপ্টার ও উড়োজাহাজ বহরে যুক্ত করার আশ্বাস দেন তিনি। বলেন, আগামী দিনে আর্মি এভিয়েশন গ্রুপের সক্ষমতা আরও বাড়ানো হবে। এবারের প্রশিক্ষণে 18 জন সেনা, 4 জন নৌ ও 2 জন পুলিশ বাহিনীর সহ মোট 24 জন তরুণ অফিসার অংশ নেয়। প্রশিক্ষণে তাত্ত্বিক বিষয়ের বাইরেও সফলভাবে মৌলিক বিমান উড্ডয়নের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত সেনা, নৌ ও পুলিশ বাহিনীর মোট 162 জন অফিসারকে বৈমানিক হিসেবে প্রশিক্ষিত করা হয়েছে। অনুষ্ঠানে সেনা, নৌ ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণ্যমান্য বেসামরিক অতিথিরা উপস্থিত ছিলেন। Their sense of urgency, their willingness to accomplish the mission. I'm really impressed, and I'm sure that with this kind of mindset, they will prosper. They will excel. It's not that only they are evacuating the patients from here to there. It's not that they are carrying the passengers. They are also delivering the munition. They are conducting the surveillance missions. We are very proud of our aviation. মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সাথে প্রতারণা। তাই মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাইয়ের পর যারা অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আশ্বস্ত করেন, ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় তালিকা থেকে নাম প্রত্যাহার করলে শাস্তির আওতায় পড়বে না। মুক্তিযোদ্ধা না হয়েও যারা সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতির পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন, এ কাজের অগ্রগতি শূন্যের কোঠায় বলেও মন্তব্য তার। সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, এবারের বিজয় দিবসে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নানা কর্মসূচিতে অংশ নেবেন। কারো ব্যাপারে যদি এই ধরনের আপত্তি আসে, আমরা যেন দ্রুত সেগুলি যাচাই করতে পারি। আর যাচাই করার পরে যদি প্রমাণিত হয় যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান নন, তাহলে আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো এবং তাকে এই প্রতারণার মামলায়ও আমরা দিতে পারি। রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। এই জন্য অত্যন্ত কঠিন বিষয়, বাস্তবকে অস্বীকার করে তো আমরা কিছুই করতে পারবো না। জানুয়ারির মধ্যে সকল বই পাওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সয়াবিন ও পাম তেল, সার, মসুরের ডাল এবং এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই কথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এছাড়াও নবম দশম শ্রেণীর বই ছাপাতে অর্থ ছাড় করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কর্মব্যস্ত, তাই ঘন ঘন ক্রয় সংক্রান্ত মিটিং করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়ছে। নিত্যপণ্যের দাম ওঠানামা করবে, এটাই স্বাভাবিক। তবে সব পণ্যের দাম একসঙ্গে কমানো যাবে না, একসঙ্গে যাবে সেটা আশা করা যায় না। তবে আলুর দাম কমানো নিয়ে চ্যালেঞ্জের কথাও বলেন উপদেষ্টা। আপনারা খালি দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিস একটা মানুষ একটা বাজেটের দিকে দেখেন। আপনি 1000 টাকা নিয়ে যান, কোনোটা একটু বেশি হবে, কোনোটা কম হবে, কোনোটা দাম কমবে। এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমি যে করে আজকে বাজার করলাম, আমি যদি নিজে বাজার কালকে সকালে একটা কমেছে একটা বেড়ে, তখন বাসায় গিয়ে বলে একটা বেড়ে গেছে, বাকিগুলো কমারটা কেউ এসে বলে না, বাড়ারটা বলবে, এটা স্বাভাবিক। অবশ্য বাড়ারটা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। সুগার, মসুর ডাল এইগুলো মোটামুটি, আর চালের ব্যাপারে তো আমরা সবসময় নিশ্চিত করবো। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সূরা অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না।
আওয়ামী ফ্যাসিস্টদের জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত। জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর পর্যন্ত গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয়টি হচ্ছে বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে বিবেক এবং বাস্তবতার আলোক। গত 3টি ভোট পর কোনো ভোটই না হওয়ার কারণে এদেশের মানুষ ভোটের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছিল। যে যুব সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে, অবশ্যই তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা। এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে। প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আখাউড়া অভিমুখে বিএনপির লং মার্চ, ভারতের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি, সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় নয়। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দিল্লি ফেরত দেবে টবি ক্যাডম্যানের আশাবাদ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, বলেছেন তথ্য উপদেষ্টা। তরুণ প্রজন্মকে উপেক্ষা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। 7 দিনের মধ্যে সম্পদের হিসাব দেবেন দুদক চেয়ারম্যান, কাজ করবেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে, বড় দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার ঘোষণা। দেশের শিক্ষা ব্যবস্থা কঠিন সংকটে, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।